বর্তমান প্রেস কর্নারে উপস্থিত হয়ে আপনাদের প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমিও বর্তমানের ছেলে, এখানেও ডাল ভাত খেয়ে মানুষ হয়েছি। তো এই কারণে আপনাদের প্রতি আমার দুর্বলতা, ভালোবাসা বেশি। আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার ডান দিকে বর্তমান জেলা জমিয়তুল উলামার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সাহেব উপস্থিত আছে। আমার বাম দিকে জেলা সম্পাদক মাওলানা ইমতিয়াজ সাহেব আছে। আমরা এইমাত্র আমাদের জেলার একটা ভবন তৈরি করছি নবাবহাটে, ওখানে কর্মী সভা শেষ করে এখানে আমি আসছি। বর্ধমান জেলায় 1,32,000 প্রাইমারি মেম্বারশিপ রয়েছে জমিয়তুল উলামা হিন্দের। আজকের যে আলোচনা জমিয়তুল উলামা হিন্দের টেবিল থেকে আমি করছি। যদি আমি মন্ত্রী সেটা আছে, কিন্তু মন্ত্রীর আগের পরিচয় হলো জমিয়তুল উলামা হিন্দের। রাজ্যব্যাপী আমাদের ব্যাপ্তি, রাজ্যব্যাপী আমাদের সংগঠন, 22টি জেলায় 625টি আমাদের শাখা এবং জেলা। স্বভাবতই আমাদের কর্মীরা জানতে চান এসআইআর নিয়ে আপনাদের কি বক্তব্য। আমরা তো বলেছি মুখ্যমন্ত্রী যা বলেছেন, দল বলেছেন, না আপনাদের কথা আমরা শুনবো, বাড়ি বাড়ি গিয়ে এসআইআর বিষয়ে মানুষকে বলবো। হেলিকপ্টারও নেই, এরকম যানবাহনের ব্যবস্থা নেই। আপনাদের মতন মিডিয়া বন্ধুদের পাশে রেখে আমাদের কথাগুলো আমরা বলতে চাইছি। আজকে হলো নভেম্বরের 8 তারিখ। 4 থেকে 8 মানে 5 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে আমি গতকাল মালদায় ছিলাম, তার আগে ছিলাম উত্তর দিনাজপুর, ইসলামপুরের এসডিও, রায়গঞ্জে উত্তর দিনাজপুরের ডিএম, আমাদের জমিয়তুল উলামার কর্মী। এরপরে মালদায় এসে কালকে সুজাপুরে নিজেদের মধ্যে একটা কর্মী সভা করেছে। আজকে করজগ্রাম, যেটা আমার ভিটে, মাদ্রাসা মসজিদে 400-500 প্রতিনিধি নিয়ে, ওটা হলো মন্তেশ্বর, মেমারি, লাদনঘাট, কালনা, পূর্বস্থলী, এদিকে মঙ্গলকোট, কেতুগ্রাম, এদের সকলে এসেছিলেন। তাছাড়া নদিয়া এবং বীরভূমের প্রতিনিধিরা ছিলেন। এ পর্যন্ত যা রিপোর্ট পাচ্ছি, কোথাও 40%, কোথাও 50%। এইমাত্র এডিএম জি বর্ধমানের সাথে দেখা হলো সার্কিট হাউসে। আমি চেয়েছিলাম বর্ধমানের রিপোর্টটা নিতে। এডিএম জি যেটা বললেন, প্রায় 60 থেকে 65% ফর্ম তারা বিলি করে ফেলেছে। তাছাড়া 2-3 দিন কি 4 দিনের মাথায় 100% বিএলও এই সম্ভাব্য ভোটের যে কাগজ, ভোটার লিস্টের পূরণ করতে যে তথ্য তারা বিলি করে দেবে। তারপরে ওরা সংগ্রহ করবে রিটার্ন, যে ফর্ম কতটা এসেছে। এই সমীক্ষা নিলাম। মালদা জেলায় যেটা পেলাম, সেটা 30 থেকে 35% তারা ফর্ম বিলি করতে পেরেছে। নমস্কার। একটু রাত হলো, কিন্তু এটা প্রাসঙ্গিক একটা বিষয়, যেটা অবশ্যই পোস্টমর্টেম হওয়া উচিত বলে আমার মনে হয়েছে। এটা একটা সম্পূর্ণ প্রতিবেদন, কারণ সকাল থেকে সর্বভারতীয় কৃষক সভার সম্মেলন বর্ধমানে 3 দিন ধরে চলছে, আজকে দ্বিতীয় দিন। তার মধ্যে যেটা হলো, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি হচ্ছে জমিয়ত উলেমা হিন্দের নেতা এবং গুরুত্বপূর্ণ পদে। জমিয়ত উলেমা হিন্দ হচ্ছে তার রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। তো আমি ক্যাপশনটা দিলাম এই কারণেই যে আপনি কোন দিকে আপনি কোন দিকে আছেন। তো এই প্রশ্নটা খুব স্বাভাবিক। কেন স্বাভাবিক তার ব্যাখ্যায় আমি আসছি। ব্যাখ্যাটা এই কারণেই আসছি, সেটা হচ্ছে আমি প্রথমে দুটি রাজ্য সরকারের যে নথি,
এবং সেটা আমি একটু পড়ে দিই এবং আমি দেখিও দেবো। এটা আমার কাছে রয়েছে। আমার কাছে সেটা হচ্ছে যে চিঠিটা হচ্ছে 7 তারিখে করা। তাতে প্রথম চিঠিটা যেটা করা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার, পূর্ব বর্ধমান, শিক্ষা ভবন, বর্ধমান, 7/11/2025। ফ্রম দ্য ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার, পূর্ব বর্ধমান, টু ডিরেক্টর ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার, পূর্ব বর্ধমান, রিগার্ডিং বুকিং অফ প্রেস কর্নার অন 8th November 2025। সেখানে লেখা আছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, Honorable Minister in charge of the Department of Education, Extension and Library Service, Government of West Bengal, will meet the press 8/11/2025, 3:30 p.m. regarding some valuable issues. In this regard, you are requested to arrange the press corner from 1:30 to 6:30 p.m. for the same to meet the press successfully. এখানকার ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসারের সই আছে, এখানে সেই কপিটা রয়েছে। আচ্ছা, এই কপিটা আমি কেন দেখালাম বা এই কপিটা দেখানোর পিছনে কারণটা কি? আরেকটা চিঠি করছেন যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচার অফিসার, তিনিও লিখছেন যে it is being informed to all journalists that জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, অনারেবল মিনিস্টার ইনচার্জ, আপনারা জুড়তে থাকুন, আপনারা যারা প্রতিবেদনটা সম্পূর্ণ শুনতে চাইছেন জুড়তে থাকুন, আমি বলতে থাকবো। ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন লাইব্রেরি সার্ভিসেস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ হোল্ড এ প্রেস মিট 8/11/2025, 3:30 p.m. press corner regarding some valuable issues. All are requested to attend the press corner, cover the same. Your kind cooperation highly কি লিখেছে এটা, সলিসিটেড। হ্যাঁ, ঠিক আছে, কিছু অস্পষ্ট লেখা আসছে, কিন্তু যে সাম ভ্যালুয়েবল যে ইস্যুস সেটা আপনি এসআইআর নিয়ে করেছেন। প্রথমত হচ্ছে যে রাজ্য সরকারের শিলমোহর, রাজ্য সরকারের আধিকারিক তিনি চিঠি করছেন, তার সঙ্গে হচ্ছে জেলার যে পূর্ব বর্ধমান যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচার অফিসার তিনিও লিখছেন যে টু দ্য অল জার্নালিস্ট, তিনি ইনভাইট করছেন মন্ত্রীর হয়ে। ঠিক আছে, করতেই পারেন। সাম ভ্যালুয়েবল ইস্যুস দ্যাট অফ এসআইআর। প্রথমেই বলে নি, আপনি হচ্ছে রাজ্যের মন্ত্রী, চিঠিটা যেভাবে আছে এখানে, কিন্তু আপনি প্রেস কনফারেন্সটা করছেন জমিয়ত উলেমা ই হিন্দের ব্যানারে, সেটা আপনি বলেছেন। এখানে কনফ্লিক্টটা হচ্ছে, আপনি বাঁদিকে পরিচয় দিচ্ছিলেন, আপনার নেতৃত্বের ডান দিকে পরিচয় দিচ্ছিলেন, সেটা ইতিমধ্যে টিভি মিডিয়ায় সংবাদ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সংবাদ হয়েছে। আপনি ইসলামপুরে ছিলেন, উত্তর দিনাজপুরে ছিলেন, এসআইআর এর কাজ আপনি দেখে এসছেন। আপনি মালদার সুজাপুরে গেছিলেন, সেখানকার আপনার সাংগঠনিক যে বিষয় সেটা আপনি দেখে এসছেন। আপনি নবাবহাটে বিল্ডিং কথা বলছিলেন, ভবন তৈরির বিষয় বলছিলেন, তারপর প্রেস কনফারেন্সটা করছেন। তাহলে আপনি তৃণমূল কংগ্রেসের কে? এই প্রশ্নটা আমার থাকলো আপনার প্রতি। আপনি তৃণমূল কংগ্রেসের সরকারের হচ্ছে একজন এবং মন্ত্রী, আপনি একদিকে বলছেন যে আমি জমিয়ত উলেমা হিন্দের তরফ থেকে প্রেস কনফারেন্সটা করছি, তাহলে এই চিঠিটা কেন? এই চিঠি লেটার হেডে গভর্নমেন্ট অফিসার লিখছেন, গভর্নমেন্ট অফিসার অবশ্যই লিখছেন রাজ্যের মন্ত্রী হিসাবে। আপনি বলছেন আমি মন্ত্রী হিসাবেও বলছি, কিন্তু আমি জমিয়ত উলেমা হিন্দের তরফ থেকে বলছি।
আপনার 15ই নভেম্বরে কি টাউন হলে সভা, সেটা সম্ভবত বাতিল হয়েছে। আসলে আপনার বয়স প্রায় 76, আপনাকে নিয়ে রাজনৈতিক দোলাচল আছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরে থাকলেও আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদকের সুনজরে কি আছেন, এ প্রশ্ন থাকলো আজকে। তাহলে আপনি কি ভাড়াটিয়া? কারণ আপনার আসল পরিচয় জমিয়ত উলেমা হিন্দ। তাহলে আপনি তৃণমূল কংগ্রেসের বাগছাল পড়েছিলেন। বাগছাল মানে যে বাঘের যে ছাল যেটা হয়। আপনি 16তে জিতেছেন মঙ্গলকোট থেকে, আপনি 21-এ মন্তেশ্বর থেকে জিতেছেন, মন্ত্রী হয়েছেন, আর প্রেস কনফারেন্স করছেন হচ্ছে জমিয়তে উলেমা হিন্দের পক্ষ থেকে। এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে আপনি আপনার সাংগঠনিক বিস্তারের ক্ষেত্রে জেলায় জেলায় ঘুরছেন, যেহেতু আপনি সরকারের মন্ত্রী, আপনি বলছেন আবার, তাহলে আপনি বাগছাল খুলে বলুন, নাহলে বাগছাল নিয়ে বলুন। তাই আপনি নিশ্চিতভাবে, আমার যেটা মনে হয়েছে যে সরকারি আধিকারিকরা তারাও খুব কনফিউজ গোটা বিষয়টা। এটা দেখা উচিত, রাজ্য সরকারের দেখা উচিত বলে মনে হয়। বিভিন্ন মহল থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং নবান্নের এটা হস্তক্ষেপ অনেকে বলছেন যে দেখা উচিত। আপনি সরকারের হয়ে, সরকারের যা স্ট্যান্ড আপনারও একই স্ট্যান্ড। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন মিছিল করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, আপনি তার ব্যতিক্রম কিছু বলছেন না। আপনি একই কথাই বলছেন। যেহেতু আপনি সভাটা আপনার বাতিল হয়েছে শুনলাম, এখন অব্দি যা শুনেছি, আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করছি বা ব্যাপারটা এরকম নয়, বা আমি সভাপতির হয়তো তামাক খাচ্ছি এরকম ব্যাপারটা নয়। আমি মনে করি শুরু থেকে যে কথা বলে আসছিলাম সে কথাটাই বলতে চাইছি। আমার কাছে কেউ অন্তত মানে খুব ভালোবাসার পাত্র ব্যাপারটা নয়। তাহলে আপনি ভাড়া এসছেন 2016 সালে, তৃণমূল কংগ্রেসের বাগছাল পরে আপনি জিতেছেন দুবার, আর আপনি প্রেস কনফারেন্স করছেন জমিয়তে উলেমা হিন্দের তরফ থেকে। সরকারি প্রশ্নটাই করতে চাইছে, করবে, নিশ্চয়ই করবে। তাই আপনার টিকিট, এ প্রসঙ্গে টিকিটের প্রশ্ন আসবেই। আপনার যারা কর্মী সমর্থক যারা আপনার সঙ্গে ছিল, আছে, থাকবে, তারা কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন নাকি জমিয়তে উলেমা হিন্দের সঙ্গে আছেন? এই প্রশ্নটা উঠছে আজকে। আর মন্তেশ্বরে রাজনৈতিকভাবে আপনার সঙ্গে সভাপতির যে বিদ্রোহ লড়াই, যা আপনি প্রেস কনফারেন্স করে বিধানসভার বাইরে আপনি 500 কোটি টাকার কথা বলেছিলেন, ঠিক আছে, উনিও এসআইআর এর কথা বলছেন, আপনিও বলছেন। বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেস এখন শ্মশানেও ঘুরে বেড়াচ্ছে আর কবরও ঘুরে বেড়াচ্ছে, যদি কোনো মরদেহ পায় তাদের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা আমি বলছি না, এটা বিরোধীরা বলছে। যদিও বিরোধীদের কাজ বিরোধিতা করা, এটা করবে। কারণ আগামীকাল বর্ধমান শহরে লিডার অফ দ্য অপোজিশন হাঁটবেন, মিছিল করবেন তিনি বহরমপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত। অর্থাৎ রাজনৈতিকভাবে বর্ধমান উত্তপ্ত এই মুহূর্তে। কারণ 7, 8, 9 ছেড়ে সর্বভারতীয় কৃষক সভা সম্মেলন চলছে সেখানে। তার মধ্যে আপনি প্রেস কনফারেন্স করেছেন 8 তারিখে, গরমাগরম হয়েছে, আগামীকালও গরমাগরম থাকবে, সংবাদ ভরপুর থাকবে। তাই প্রশ্নটা এটাই যে মন্তেশ্বরের টিকিট আপনার এবার জুটবে না। আপনি নিশ্চিত থাকুন, এবং দল যদি দৃষ্টিভঙ্গি নিরিখে আপনার প্রতি সুবিচার করত, তাহলে আপনার যারা কর্মী সমর্থকরা আপনার সঙ্গে যারা ছিলেন, যারা গ্রাম ছাড়া করেন, তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পদে অন্তত দল বসাতো। এটার জন্য অবশ্যই হচ্ছে যে আপনার ব্যবহার বা আপনার কিছু অ্যাক্টিভিটি নিশ্চয়ই দলের কাছে পৌঁছেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেটওয়ার্ক কিন্তু খুব স্ট্রং। উনি যে লেভেল থেকে তথ্য তোলেন সেটা কিন্তু খুব একদম গ্রাসরুট থেকে তোলেন। তাই এবার বহু মন্ত্রী যেমন টিকিট না পাওয়ার সম্ভাবনা আছে, আপনি কি সে তালিকায় আছেন? থাকলেও থাকতে পারেন। দল এবার রিস্ক নিতে চাইছেন না। আর সংখ্যালঘু ভোটের প্রশ্নে দল বিভিন্ন মুখে এবার খাড়া করতে পারে, এবং প্রচুর সংখ্যালঘু মুখ এবার কিন্তু টিকিট পাবে। মন্তেশ্বরই পাবে, সংখ্যালঘু মুখ পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কেউ পেতে পারে, সূত্রের খবর। সে কিন্তু মানে বাগছাল করে আসবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুমতি নিয়ে আসবে। যারা আশায়
ভাবছেন চাষটা হয়ে যাবে, এটা সহজে হবে বলে মনে হয় না। তাই আপনার সঙ্গে যে লড়াই সভাপতির, এই দোদুল্যমান বাতাসে ঝাপটা খেয়েছে আপনার কর্মী সমর্থক যারা গ্রাম ছাড়া সভাপতির হুমকিতে, আমি তাকেও বলছি আর আপনাকেও বলছি, এবং আপনার হয়ে সরকারি আধিকারিকরা যে নোটিশ বিজ্ঞপ্তি জারি করেছে, যেটা দিয়েছে সব মন্ত্রী হিসাবে দিয়েছে, তাই আপনি আপনার সংগঠনের নামটা করেছেন। আপনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়ে আপনি আপনার সংগঠন, তো এটা তো আপনার আগের পরিচয় যেটা আপনি বলছিলেন, আমরা সবাই জানি। আপনার বক্তৃতা আমার শোনার অভিজ্ঞতা আছে, অন্তত খাগড়াগড়ে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে। সেই সময় জ্বালাময়ী ভাষণ বর্ধমান প্রায় উত্তপ্ত হয়েছিল, এখনো কানে বাজে। সেই সময় পুলিশ সুপার ছিলেন SHM মির্জা, কার্জন গেট গরম হয়ে গেছিল, এবং সেখানে জেএমবির যে মূল ঘাঁটি তারা বর্ধমানে বসেছিলেন, শেখ হাসিনাকে হত্যার ছক তারা বসেছিলেন, এবং ভারতের পক্ষ খুব থ্রেট ছিল। আপনি সেই সভা করেছিলেন, আপনি সেই সভায় জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন, সেটা আমার এখনো, কারণ আমি তখন সেখানে ছিলাম। দেখ, 14 সাল থেকে যদি সরে আসি 25 সালে, 2025-এ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আর 1 মাস পরই বছর শেষ হবে, SIR জানুয়ারির শেষের দিকে, তারপর নির্বাচনের দিন ঘোষণা করে দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 5 দফায় হবে না 6 দফায় হবে, সেটা ঠিক হবে, কিন্তু সংখ্যালঘু মুখ নিয়েই ভোট বৈতরণীতে পার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। এবার যারা মনে করছেন যে সহানুভূতি দেখিয়ে, অনেকে যা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বল, যেহেতু উনি অত্যন্ত গ্রাসরুট থেকে উঠে এসছেন, উনি দুর্বল মুহূর্তগুলোকে গুরুত্ব দেন। এবার মনে হয় না দুর্বল মুহূর্তগুলো গুরুত্ব পাবে, অনেককেই ছেড়ে ফেলতে পারেন। কারণ যারা দলকে বদনাম করেছেন, কলুষিত করেছেন, কলঙ্কিত করেছেন, দুর্নীতির প্রশ্নে, চাকরি চুরির ক্ষেত্রে, শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে, সেখানে কিন্তু মানে একটা সঙ্গে, মানে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক একই দপ্তর সামলাতেন ব্রাত্য বসু। তার আবার ভাঁজ আছে কপালে, ব্রাত্য বসুর কপালে ভাঁজ আছে। চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি এখন হিটকোর চেয়ারম্যান, তাকে এখন ম্লান লাগছে, তার ম্লান বদন হয়েছে। আগে যেমন একটা উন্মাদনা ছিল, সেটা কমেছে। ফলে টিকিট না পাওয়ার তালিকায় তিনিও আছেন। আচ্ছা, আমি টিকিট পাওয়ার না পাওয়ার তালিকায় পরে আসবো একদিন, আমি ওই পূর্ব বর্ধমান নিয়ে আসবো। কিছু তো যোগাযোগ আমারও আছে, বিশেষজ্ঞ কমিটি বা টিম যারা আছেন, আমি তাদের উপর নির্ভরশীল নই। আমি আমার মতো করে ঘোরার চেষ্টা করি। তাই বাগশালপুরে আপনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যখন জিতেছেন, আপনি যখন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, যেখানে লেটারেটে যখন চিঠি হচ্ছে, আপনি জমিয়তে উলেমা হিন্দের আপনি হয়ে প্রেস কনফারেন্স করছেন, এবং বাদিক ডান দিক হচ্ছে আপনি পরিচয় করাচ্ছিলেন। এই প্রশ্ন উঠছে, দলের অন্দরে আপনি খবর নিন যে আমি যা বলছি, আমার কথাটাই কিন্তু দল এই কথাই বোধহয় বলবে। আপনি তো সরকারের প্রতিনিধিত্ব করছেন, আপনি সংগঠনের যে আপনার যে রাজনৈতিক সংগঠন বা যে সংগঠনই বলুন না কেন, বা তার যা প্ল্যাটফর্ম, সেটার কথা পরিচয় দিচ্ছেন। সেখানে অফিসাররা লেটারে চিঠি করছে। এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? এক যাত্রাতে পৃথক ফল হয় না। তাই কোনো মৃত্যুকে, এখন সব মৃত্যুকেই বলছে যে SIR আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ হচ্ছে। আমি তো বিমল সাঁতরার কথা জানি, জামালপুরের নবগ্রাম উড়িষ্যা কলোনির ঘটনা জানি, আমি তো জানি জাস্টিস ফর ওই পানিহাটির ঘটনা জানি। প্রশ্ন আপনাকে নিয়ে যখন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহোদয়, তা আপনাকে নিয়ে দল এবার ভাবনা চিন্তা করছেন। আবার আপনি আমার কথা শোনার পর হয়তো আপনার রাগ হতে পারে, আপনার হয়তো ক্রুদ্ধ মনোভাব হতে পারে, আপনাকে খুশি করতে পারছি না, কারণ আমি কাউকে খুশি করি না। আমি কোনো কবি খুশি কবি গামের কোনো পিকচার আমি বানাতে আসিনি। তাই আমার রেলিভেন্ট প্রশ্নের যে প্রতিবেদনের জায়গায় আপনার যদি কিছু বলার থাকে, আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টস বক্সে আপনি বলতে পারেন। আপনি রাজ্য সরকারের মন্ত্রী হচ্ছেন, সরকারি অফিসাররা সেই চিঠি করছেন, তারপর আপনি হচ্ছেন সেখানকার আপনার সব পুরনো সংগঠন, যেখান থেকে আপনি উঠে এসছেন, জমিয়তে উলেমা হিন্দের পরিচয় দিয়ে প্রেস কনফারেন্স করছেন। এটা খুব একটা কনফিউজিং একটা বিষয়। এখানে সরকারি আধিকারিক যারা আছেন, তারাও অ্যাকাউন্টেবিলিটি থেকে যায়।
তাদের কাছে কি কোনো খবর ছিল না যে তিনি রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে, মন্ত্রী হয়ে প্রেস কনফারেন্সটা করছেন না? করছেন তার পুরনো, যেখান থেকে উঠে এসছেন জমিয়তে উলেমা হিন্দের পক্ষ থেকে যা প্রেস কনফারেন্সে বলেছেন। এটা যারা প্রশাসন তারা ভাববেন, নবান্ন ভাববেন, আমার ভাবার কোনো কাজ না। কিন্তু ক্যামাক স্ট্রিট পর্যন্ত এটা পৌঁছেছে। ক্যামাক স্ট্রিটে যিনি বসেন আপনার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি রাজনীতিতে হতে পারে আপনার থেকে অনেক জুনিয়র, কিন্তু রাজনীতিতে কিন্তু এই মুহূর্তে তার যা স্টাইল অফ ফরম্যাট, এই কদিন আগে দেখলেন না যে মহিলারা বিশ্বকাপ জয় করেছে রিচা শিলিগুড়ি মেয়ে, ওই স্টাইলে কিন্তু ব্যাট করছেন। তাই এবার কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছেন না। একদিকে বামফ্রন্ট, একদিকে কংগ্রেস, একদিকে আইএসএফ, একদিকে বিজেপি, একদিকে হুমায়ুন কবির রোজ হুমকি দিচ্ছেন, তার মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার নির্বাচনটা করতে হবে। তাই বিএলও নিয়ে আবার বিএলএ নিয়ে চলছে, কেউ জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। তো আমি স্বভাবতই সেই জায়গা থেকেই বিস্তারিত না বলে বা বিস্তারিত অনেকটা লম্বা সময় না নিয়ে বলি যে আপনাকে নিয়ে দলের আলোচনা হচ্ছে এটা ঠিক। তাই আপনার এই প্রতিবেদনের পর যদি মনে করে থাকেন, মানে আপনার বিরুদ্ধে যিনি বিদ্রোহ ঘোষণা করছিলেন সভাপতি ওই অঞ্চলের, তিনি খুশি হবেন এরকম ভাববার কোনো কারণ নেই। কারণ টিকিটটা এবার কিন্তু আসনটা কিন্তু এভাবে মানে পাওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতি না মিলে মমতা বন্দ্যোপাধ্যায় সিগন্যাল দেবে না, তাই কোনো সিম্প্যাথি দিয়ে কিন্তু হবে না। এনিওয়ে, আপনার বয়স প্রায় 76, এবার 70-এর ঊর্ধ্বে দলের সিদ্ধান্ত, যেটা বিশেষজ্ঞ টিম যেটা রিপোর্ট দিচ্ছে, তাতে 70-এর ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে এবার টিকিট না দেওয়ার তালিকায় রয়েছে। কারণ দলে তারুণ্য এসছে, দল বৃদ্ধি হয়েছে, বেড়েছে, সংগঠনের অনেক সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন জেলায় জেলায় দুর্নীতির প্রশ্নে সরকারকে বিদ্ধ করছেন, তীরবিদ্ধ করছেন বিরোধীরা। এই রিস্কটা অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন বলে মনে হয় না। তাই যারাই ছোটাছুটি করুন না কেন বড় বড় গাড়ি নিয়ে, ডাল কিন্তু গলবে না এবার। আর বিশেষজ্ঞ টিম যা রিপোর্ট দিচ্ছে তার বাইরেও কিন্তু বহু সংবাদ মাধ্যমের সঙ্গে কিন্তু ক্যামাক স্ট্রিটে কিন্তু কথাবার্তা হচ্ছে। নির্ভরযোগ্য যাদের তথ্যের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেন, কথা তাদের সঙ্গে হচ্ছে। আমার সঙ্গে হচ্ছে কিনা বলতে পারবো না, আমি বলছি না, বলা উচিত না। আমার সঙ্গে সবারই কথা হয়, বামফ্রন্টের কথা হয়, মানে সিপিআইএম এর কথা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের কথা হয়, বিজেপির সঙ্গে কথা হয়, সাংবাদিকতার স্বার্থে কথা হয়। তাই এবারে মন্তেশ্বরে নতুন মুখ, এই মুখ কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ, সেটাই অন্তত সূত্রের খবর, বিশেষজ্ঞ টিম যা রিপোর্ট দিয়েছে। তাই আশায় চাষ করে লাভ নেই, যে কোনো সময় জল বৃষ্টি হতে পারে। মেঘ আসলে যেখানে মেঘ জমছে সেখানে বৃষ্টি হচ্ছে। কার্তিক মাস, চারিদিকে কুয়াশার চাদরে কখন বৃষ্টি পড়বে কেউ বলতে পারছে না। তাই আপনার এই প্রেস কনফারেন্সকে ঘিরে এবং হচ্ছে যারা চিঠি করেছেন সরকারি আধিকারিকরা আপনার ডিপার্টমেন্টকে নিয়ে, এখানেই কনফিউশন তৈরি হয়েছে বলে তারা অনেকে মনে করছেন, সরকার মনে করছেন, দল মনে করছেন। তাই বাকছাল করে আপনি ভাড়াটিয়া, এটা বাস্তব। আজকে তার প্রমাণ আপনি দিলেন আপনার পুরনো সংগঠনকে বা রাজনৈতিকভাবে যেটাকে আপনি লড়াই করেন, যা আপনি যেভাবে করেন, ঠিক আছে। এনিওয়ে, এটা সংক্ষিপ্ত আকারই প্রতিবেদন। যাই হোক, এই দল খুব এই মুহূর্তে দোদুল্যমান জায়গাতে নেই, দল কিন্তু সিদ্ধান্তে জায়গা আছে। একটা ভুলে কিন্তু এবার কিন্তু উড়ে যেতে পারে অনেকে। আপনারা জানেন যে ইতিমধ্যে গলসিতে টাকা ভিডিও নিয়ে ভাইরাল হয়েছে, যেটা নিয়েও দল ভাবনা চিন্তা করছেন। আপনারা জানেন যে বর্ধমান উত্তরে যিনি বিধায়ক, তিনি তার বিজেপির ঘরে ঘরে আগুন ধরিয়ে এসব বলেছিলেন, এবং তিনি তার পরিপ্রেক্ষিতে বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তিনি এফআইআর করেছেন, বিভিন্ন মন্ডলে করেছেন। তেমনি নদী পাড়ে অন্তত জামালপুর, রায়না এবং খন্ডঘোষ, সেখানেও কিন্তু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। এগুলো মোটামুটি ডিসাবলের ব্যাপারের মধ্যে আছে। তার মধ্যে আরো কয়েকটি বিধানসভা আছে যেগুলো নতুন, মানে 16টি বিধানসভার মধ্যে এবার নতুন মুখের সম্ভাবনা বিরাট। তবে প্রবীণ আর নবীনের মধ্যে লড়াই চলবেই। এই 70 ঊর্ধ্ব যারা আছেন তারা টিকিট
এবার পাবেন কিনা সন্দেহ আছে, না পাওয়ার চান্সই বেশি। তাই 16টা বিধানসভার মধ্যে 16টাই ধরে রাখতে পারলে দরকার নতুন মুখ, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেটা ছাত্র যুব হতে পারে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করছেন হতে পারেন, রাজনীতিতে অন্তত কেউ ভীষ্ম পিতামহ হতে পারেন। বা যদি বলেন যে আমি শেষ কথা, দলের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়, আর দল পরিচালনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা ভাড়াটিয়ে সৈনিক, ভাড়াটিয়ে আপনারা, এই আপনাদেরকে শুনতেই হবে তাদের কথা, যারা দলটা গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই অবধি মোটামুটি ছেড়ে পর্যালোচনা বলুন, প্রতিবেদন বলুন, সংক্ষিপ্ত আকারে বলুন, বিস্তারিত পরে হবে, সবে শুরু হয়েছে খেলা। এই বলছে কেউ যে চিতা মানে শ্মশানও ঘুরে বেড়াচ্ছে, আর হচ্ছে কবরস্থানও ঘুরে বেড়াচ্ছে, যদি মরদেহকে আত্মহত্যা বলে চালানো হয়, এটা বিরোধীর অভিযোগ করছে। আমি করছি না, আমাকে আবার কেস দেবেন না। আর আপনাকে দেখে যদি অম্লান বদনে যদি হাসি আসে আপনার সভাপতি, যিনি লাট খাইয়েছিলেন লাট্টুর মতো, যিনি ইঞ্জিনিয়ার মেরেছিলেন ডাঁসায় করে, যিনি রেশন ডিলারকে মেরেছিলেন, যিনি পঞ্চায়েতে বগরা নিয়ে তার 10% কাটমানির অভিযোগ আছে, সম্পত্তি বিরাট বিরাট অভিযোগ আছে, তিনি বিজয় সম্মেলনী করেছিলেন, এগুলো দলের কাছে সংবাদ আছে। তাই আপনাকে কাঠগড়ায় দাঁড় করালো, তাকে খুব সিংহাসনে বসিয়ে দেবে এরকম ব্যাপারটা নয়। কপালে তারও ভাঁজ আছে, তিনি যতই প্রভাবশালী হোক না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও তো প্রভাবশালী নিশ্চয়ই নন। এই ব্লকের সভাপতির কথা বলছি, মানে মন্তেশ্বরে বলছি, সভাপতির কথা বলছি। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নন। আপনি তাদের হচ্ছে পার্টিতে তৈরি করা, আপনারা এক একটা জায়গাতে নমিনেশন পেয়ে দল বসিয়েছে, আর খুল্লাম খুল্লা ব্যাটিং করেছেন আপনারা। এই খুল্লাম খুল্লা ব্যাটিং আবার 26-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। কেউ প্লাস্টিকের বস্তা করে যাচ্ছেন, আর বলছি না কিছু। কি কি হয়েছে বিজয় সম্মেলনীতে সেসব আমিও জানি, আমার কাছে সংবাদ আছে। আর গুতগুতি চলছে বর্ধমান শহরে, দরজা বন্ধ করে পার্টির এসআই মিটিং ছিল, লাটে উঠে গেছে। কারণ ছেড়ে দুই নেতার মানে কুদোকুদিতে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছেছে। এখন কে ভালো নজরে আছেন সুনজরে আছেন সেটা তারাই বলতে পারবেন। আর বর্ধমান শহরের পৌরসভার কোন্দল শুরু হয়েছে, কলহ শুরু হয়েছে, রাস্তাঘাটে বেহাল পরিস্থিতি, অবৈধ নির্মাণ, পুকুর বোঝানো। এই চেয়ারম্যান বদল এবং ভাইস চেয়ারম্যান বদল নিয়ে ইতিমধ্যে হয়েছে, পুষ্করায় হয়েছে, কাটোয়া হয়েছে, কালনা হয়েছে, দাইহাট হয়েছে, বাদ মেমারি আর বর্ধমান কিন্তু কপালে ফাড়া আছে, ফাড়া ঝুলছে। তাই কোনো রিস্ক নেবে না, এটা নিশ্চিত থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রশ্ন করবেন যে আপনি কি তামাক খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে? আমাকে তামাক খেতে হয় না, কিছু যোগাযোগ আমারও আছে। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আপনাদের দলনেতা, আমাকে চেনেন কি বা চেনেন না সেটা পরে কথা হবে, পরে দেখা হবে। আমি যা বলছি সেগুলো মিলিয়ে নেবেন। এবারে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরের টিকিটের সম্ভাবনা নেই, সূত্রের যা খবর। ভেবেছিল প্রথমে ভরতপুরের দিকে দেওয়া হবে, এখন দল সিদ্ধান্ত নেবে আদৌ টিকিট দেবে কিনা, নাকি তিনি অন্য কোনো ভাবে তিনি নির্বাচনে লড়ে নির্দল হয়ে জিতে আসবেন, সেটা তার ব্যাপার, সেটা সময় বলবে। আপাতত যদি প্রশাসনিক যারা আধিকারিক যারা চিঠি করেছিলেন, প্রশ্ন তাদেরকে নিয়ে উঠবে। আর সরকারের মন্ত্রী হয়ে আপনি আপনার পুরনো সংগঠন বা প্ল্যাটফর্মকে সামনে রেখেই প্রেস কনফারেন্স করেছেন এসআইআর এর পরিপ্রেক্ষিতে, এটা নিয়েও প্রশ্ন উঠছে। বাকি আপনি জবাব আমাকে দেবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী দলনেত্রী প্লাস মুখ্যমন্ত্রী, আপনার জবাব তাদের দেবেন, আমাকে দিতে হবে না। আমি যা সংবাদ দেখেছি সেটাই বলেছি। ভালো থাকবেন, সময় গুনতে থাকুন, দেখুন আমার কথা মেলে কিনা। যারা যারা বিতর্কের নাম জড়িয়েছেন, যারা তামাক বিভিন্নভাবে খেয়েছেন, তাদের কি বলছি, আমার তথ্য সংবাদ মিলে যাবে। না মিললে ভাববো আমি সাংবাদিকতাই ঠিকঠাক করতে পারি, মিলবে। নমস্কার, আমি নয়ন রায়।